শুনশান জঙ্গলের মধ্যে সম্পূর্ণ একা বসবাস করত একটি মেয়ে। কখনো কোনো সমস্যা হয়নি, কিন্তু একদিন রাতে জঙ্গলে থাকা একজন সাইকো কিলার তার সঙ্গে এমন কিছু করে যা সে স্বপ্নেও ভাবেনি। বলছিলাম হাঁস মুভিটার কথা। এই মুভিতে পরিচালক আমাদেরকে এমন কিছু বার্তা দিয়েছেন যা সবার দেখা উচিত। সেই সব বিষয় না হয় মুভির শেষে আলোচনা করা যাবে। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক পুরো মুভির গল্পটা। সিনেমার শুরুতেই আমরা জঙ্গলের ঠিক মাঝখানে একটা সুন্দর বাড়ি দেখতে পাই। এই বাড়িতেই সম্পূর্ণ একা বসবাস করত ম্যাডি নামের একটি মেয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে, জঙ্গলের মাঝখানে একটি মেয়ে এভাবে একা থাকার কারণ কি? আসলে ম্যাডি ছিল একজন প্রফেশনাল রাইটার বা লেখক। সে থ্রিলার গল্প লেখে এবং এর মধ্যে পাঠকদের কাছে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে। আর নিজের লেখার জন্য একদম শান্ত ও উপযুক্ত পরিবেশ পাওয়ার উদ্দেশ্যেই সে কোলাহলের শহর ত্যাগ করে এই নির্জন জঙ্গলে একা বাসা বেঁধেছিল। কিন্তু দুঃখের বিষয় হলো, ম্যাডি 13 বছর বয়স থেকেই একটা মারাত্মক রোগের কারণে একই সঙ্গে কানে শুনতে এবং মুখেও কথা বলতে পারত না। এই শারীরিক প্রতিবন্ধকতার কারণে সে বাইরের দুনিয়ার কারোর সঙ্গে তেমন একটা মিশত না এবং সবসময় একাই থাকতে বেশ পছন্দ করত। একদিন সন্ধ্যায় ম্যাডি নিজের জন্য রান্নাঘরে কাজ করছিল। ঠিক ওই সময় তার ফোনে একটা মেসেজ আসে, যেটি পাঠিয়েছিল তার প্রতিবেশী সারা। এখন মনে প্রশ্ন আসতে পারে, এই গভীর জঙ্গলে আবার প্রতিবেশী এলো কোথা থেকে? আসলে ম্যাডির বাড়িটি জঙ্গলে হলেও সেখান থেকে কিছুটা দূরে আরেকটি বাড়ি ছিল। সেখানে সারা নামের ওই মেয়েটি থাকত। তবে সারা কিন্তু ম্যাডির মতো একা থাকতো না। সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে সেখানেই থাকত। প্রতিবেশী হওয়ায় সারা মাঝে মধ্যেই ম্যাডির বাড়িতে আসতো গল্পগুজব করার জন্য। সেদিন সন্ধ্যায়ও সারা একইভাবে ম্যাডির বাড়িতে আসে। সারা কিছুটা ইশারা ইঙ্গিত জানত, তাই ম্যাডির সঙ্গে কথা বলতে তার কোনো সমস্যা হতো না। সারা তার সাথে থাকা একটা বই ম্যাডিকে ফেরত দিয়ে বলে, তোমার লেখা এই বইটা আমি আজকেই পড়ে শেষ করলাম। গল্পটা আমার খুবই ভালো লেগেছে। বিশেষ করে কাহিনীর শেষের দিকের এন্ডিংটা একদম আনএক্সপেক্টেড ছিল। তোমার পরবর্তী উপন্যাসের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তারা দুজনে যখন এইভাবে ইশারায় কথা বলছিল, ঠিক তখনই হঠাৎ করে রান্নাঘর থেকে বিকট শব্দ ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। ম্যাডি চট করে বুঝতে পারে যে উনুনে যেই চিকেনটা বসিয়ে রেখেছিল সেটাই হয়তো পুড়ে গেছে। সে তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে ফায়ার অ্যালার্মটা আগে বন্ধ করে। এদিকে সারা পোড়া চিকেনটা বের করে উনুনটাকে অফ করে দেয়। ফায়ার অ্যালার্মের সাউন্ডটা এতটাই চড়া আর বিকট ছিল যে সারা কানে হাত দিয়ে ফেলে, কারণ সেই আওয়াজ সহ্য করার মতো ছিল না। এত বিকট শব্দে অ্যালার্ম সেট করার কারণ জিজ্ঞাসা করলে ম্যাডি হাসি মুখে উত্তর দেয় যে যেহেতু সে কানে একদমই শুনতে পায় না, তাই সে অ্যালার্মের সাউন্ড ফুল ভলিউম করে রেখেছে, যাতে আওয়াজ না শুনলেও অন্তত ঘরের ভেতরে তীব্র কম্পনটা অনুভব করতে পারে। গল্পের খাতিরে এই ফায়ার অ্যালার্মের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা একটু খুব ভালো মতো মনে রেখো। এরপর তারা আরও বেশ কিছুক্ষণ গল্প করে। তখন সারা বলে, তোমার রাতের খাবার তো একদম নষ্ট হয়ে গেছে। আজ আমার বয়ফ্রেন্ডও বাড়িতে নেই। তুমি বরং আমার বাড়িতে চলে এসো, আমরা দুজনে একসাথে বসে ডিনার করব। কিন্তু ম্যাডি বলে, আমার উপন্যাসের কিছু জরুরি কাজ বাকি আছে, তাই আজকে আর যেতে পারবো না। আর এই বইটা আপাতত তোমার কাছে রেখে দাও। ম্যাডির কাছ থেকে বিদায় নিয়ে সারা নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। সারা যখন ম্যাডির বাড়ি থেকে বের হচ্ছিল, তখন সে তার মোবাইল ফোনটা নিজের প্যান্টের পেছনের পকেটে রেখে দেয়, যেটা ম্যাডিও খেয়াল করেছিল। এই ফোনের বিষয়টা তোমরা একটু ভালো মতো মাথায় রেখো। সারা চলে যাওয়ার পর ম্যাডি তার নতুন উপন্যাসের খাতাটি নিয়ে বসে। দেখা যায় ম্যাডি তার এই নতুন গল্পের জন্য ইতিমধ্যে 7 ধরনের আলাদা আলাদা এন্ডিং লিখে রেখেছে। আর কোন চমৎকার এন্ডিংটা দিয়ে উপন্যাসটা শেষ করলে পাঠকরা সবচেয়ে বেশি চমকে যাবে, সেটা নিয়ে সে গভীরভাবে ভাবছিল। আসলে সে তার প্রতিটা লেখার জন্যই আগে থেকে বেশ কিছু এন্ডিং চিন্তা করে রাখত এবং শেষমেশ যেটা সবচেয়ে বেশি ভালো এবং ইউনিক মনে হতো সেটাই সে ফাইনাল করত। আর এই কারণেই তার উপন্যাসের টুইস্ট আর শেষ অংশগুলো তার ভক্তরা অসম্ভব পছন্দ করত। গল্পের খাতিরে এই এন্ডিং বা শেষের দৃশ্য ভাবার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই এটাও তোমরা একটু ভালো মতো মনে রেখো। যাই হোক, ওই সময় কাজে ঠিকমতো মন না বসাতে পারায় ম্যাডি ল্যাপটপ বন্ধ করে রান্নাঘরে এসে রাতের খাবারটা গোছগাছ করতে শুরু করে। ঠিক তখনই হঠাৎ করে বাইরে থেকে সারা রক্তাক্ত অবস্থায় ছুটে এসে ম্যাডির কাচের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। সে ভয় কাঁপতে কাঁপতে চিৎকার করে বলতে থাকে, ম্যাডি প্লিজ দরজা খোলো, আমাকে বাঁচাও। কিন্তু সারা বাইরে থেকে এত মরণপণ ডাকাডাকি আর কান্নাকাটি করলেও ম্যাডির তরফ থেকে কোনো সারা শব্দ পাওয়া যায় না, কারণ আমরা তো আগেই জানি যে সে কানে একদমই শুনতে পায় না। সারা এই চিৎকার চলাকালীন সময় আচমকাই পেছন থেকে একটা ধারালো তীর এসে সরাসরি তার পিঠে গেঁথে যায়। আর সাথে সাথে পেছন থেকে মাস্ক পরা এক সাইকো কিলার এসে সারার পেটে একের পর এক ছুরি চালিয়ে দেয়। ম্যাডির প্রতিবেশী বান্ধবীটি প্রায় 4 ফিট দূরত্বের ব্যবধানে কাচের ওপাশে নির্মমভাবে খুন হয়ে গেল। অথচ ম্যাডি ঘরের ভেতর থেকে বিন্দুমাত্র টের পেল না। সারাকে নৃশংসভাবে হত্যা করার পর খুনি নজর পড়ে ঘরের ভেতরে থাকা ম্যাডির দিকে।
কিন্তু এই সাইকো কিলার কেন মুখ ঢেকে এভাবে সারাকে খুন করলো সেটা আমরা গল্পের একদম শেষে জানব। সারা এতক্ষণ চিৎকার করে ডাকাডাকি করার পরও ম্যাডি একবারের জন্য পেছনের দিকে তাকায় না। সেই খুনি ম্যাডির দিকে তাকে বেশ অবাক হয়ে যায়। সে দরজার কাছে আরও কয়েকবার আঙুলের নখ দিয়ে টোকা মেরে পরীক্ষা করে দেখে, কিন্তু না, ম্যাডি উল্টো ঘুরে কাজ করেই যাচ্ছিল। সে একবারের জন্য পেছনে তাকাচ্ছিল না। খুনি তখন চট করে বুঝে যায় যে ঘরের ভেতরের এই মেয়েটির শ্রবণশক্তি নেই, সে কানে একদমই শুনতে পায় না। খুনি আর দেরি না করে সারার মৃতদেহটা ওখান থেকে টেনে নিয়ে গিয়ে একটা জায়গায় লুকিয়ে ফেলে। ওদিকে রান্নাঘরের কাজ শেষ করে ম্যাডি শান্ত মনে আবারও তার ল্যাপটপ নিয়ে বসে। এই সুযোগে খুনিটি ম্যাডির বাড়ির চারপাশে ঘুরে ঘুরে একটা দরজা খোলা পেয়ে যায় এবং খুব নিঃশব্দে সেই বাড়ির ভেতরে ঢুকতে সক্ষম হয়। সে নিজের পকেট থেকে ধারালো ছুরি বের করে ম্যাডির একদম পেছনে সে দাঁড়ায়। খুনি চাইলে তখনই ম্যাডিকে সারার মতো এক কোপে শেষ করে দিতে পারত, কিন্তু সে ছুরি হাতে নিয়ে কিছুটা অদ্ভুত চিন্তা করতে শুরু করে। এরই মধ্যে হঠাৎ করে ম্যাডির বোন তাকে ল্যাপটপে ভিডিও কল করে বসে। ল্যাপটপের ক্যামেরার অ্যাঙ্গেল সোজা পেছনের দিকে থাকায় খুনিটি ধরা পড়ার ভয় ম্যাডির পেছন থেকে সরে যায়। যাওয়ার সময় সে পেছনের টেবিলে রাখা ম্যাডির পার্সোনাল ফোনটি চুরি করে বাড়ি থেকে বের হয়ে যায়। ভিডিও কলে ম্যাডির বোন আচমকা বলে ওঠে, ম্যাডি, তোমার পেছনে কে যেন একটা নড়াচড়া করতে দেখলাম। কিন্তু ম্যাডি ব্যাপারটাকে একদমই সিরিয়াসলি নেয় না। সে হেসে উত্তর দিয়ে বলে, আরে ওটা হয়তো আমার পোষা বিড়ালটা হবে। বোনের সাথে কথা শেষ করে ম্যাডি তার পোষা বিড়ালটাকে খাবার দিতে যায়, কিন্তু ঘরের কোথাও তাকে না পেয়ে আবারও নিজের জায়গায় বসে পড়ে। ঠিক তখনই হঠাৎ করে তার ল্যাপটপ স্ক্রিনে একের পর এক কতগুলো ছবি পাঠায়। ম্যাডি অবাক হয়ে দেখতে পায় তার নিজের মোবাইল নম্বর থেকেই এই ছবিগুলো আসছে। ম্যাডি যখন ছবিগুলো ওপেন করে দেখে তখন ভয়ে তার গায়ের রক্ত জল হয়ে যায়, কারণ গত কয়েক মিনিটের মধ্যে সে ঘরের যে যে জায়গায় হেঁটে চলেছে বা কাজ করেছে একদম পেছন থেকে ঠিক সেই মুহূর্তের ছবিগুলো তুলে পাঠিয়েছে। ভয়ে পুরো চুপসে যায় ম্যাডি। সে ভয়ে কাঁপতে কাঁপতে পেছনে ফিরে দেখতে পায় বাড়ির মেন দরজাটা পুরো হাঁ করে খোলা রয়েছে। সে ধীর পায়ে দরজার সামনে আসতেই দেখতে পায় বাইরে সেই অদ্ভুত মুখোশ পরা খুনিটা দাঁড়িয়ে আছে। খুনিটি তার হাতে থাকা ম্যাডির মোবাইল ফোনটা দেখে ইশারা করে বুঝিয়ে দেয় যে এই ছবিগুলো এতক্ষণ সেই তুলে পাঠাচ্ছিল। আচমকা মধ্যরাতে এরকমের এক সাইকো কিলার নিজের বাড়ির সামনে দেখতে পেয়ে ম্যাডি মারাত্মক ভয় পেয়ে যায়। তবুও সে নিজের সবটুকু সাহস এক করে দৌড়ে সে মেন দরজাটা লক করে দেয়। খুনি দরজাটা আটকাতে এলেও সে পারে না। এরপর খুনিটি এক এক করে বাড়ির সবকটি দরজার জানলা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু ম্যাডি বুদ্ধিমত্তার সাথে খুনির আগে আগে গিয়ে বাড়ির চারদিকে সব খোলা জানলা দরজা আগে থেকেই বন্ধ করে দেয়। ম্যাডি তখন তাড়াতাড়ি পেছনের দরজাটা আরও শক্ত করে আটকানোর চেষ্টা করছিল, কিন্তু খুনিটিও ততক্ষণে পেছনের কাচের দরজার ওপাশে চলে আসে। এখন এই চরম বিপদের মুখে দাঁড়িয়ে অসহায় ম্যাডি একা একা কী করবে? হঠাৎ করে কী করবে ম্যাডি কিছুই বুঝে উঠতে পারছিল না। তার মোবাইল ফোনটি খুনির কাছে চলে গেলেও তার পার্সোনাল ল্যাপটপটি কিন্তু এখনও তার সাথেই ছিল। সে দ্রুত ল্যাপটপটা অন করে ইন্টারনেট ইউজ করে পুলিশকে ইমার্জেন্সি নম্বরে একটা মেসেজ বা কল করার চেষ্টা করে। সে ভেবেছিল এবার হয়তো পুলিশের সাহায্য পেয়ে এই যাত্রায় বেঁচে যাবে, কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি। কলটি কানেক্ট হওয়ার ঠিক আগ মুহূর্তে খুনিটি চালাকি করে পুরো বাড়ির মেন সুইচ অফ করে দেয়। বাড়ির বিদ্যুৎ চলে যাওয়ায় সাথে সাথে ওয়াইফাই রাউটার বন্ধ হয়ে যায়, আর ইন্টারনেট কানেকশন না থাকায় পুলিশের নম্বরে আর কোনো ফোন বা মেসেজ যায় না। ম্যাডি তখন নিরুপায় হয়ে পাশের বাড়ির সারার ওয়াইফাই কানেক্ট করার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু পাসওয়ার্ড না জানায় সে ওটাও কানেক্ট করতে পারছিল না। বাইরে দাঁড়িয়ে থাকা খুনিটিও চট করে বুঝতে পারে যে সে একটু আগে যেই মেয়েটিকে খুন করেছে ঘরের ভেতরের এই মেয়েটি এখন তার বাড়ির ওয়াইফাইটা ইউজ করার চেষ্টা করছে। খুনি তখন একটু হেসে তার ছুরিতে লেগে থাকা টাটকা রক্তের দাগ ম্যাডিকে দেখায়। সে ইশারায় বুঝিয়ে দেয় যে তোমার প্রতিবেশীর রক্ত এখন এই ছুরিতে লেগে আছে, তোমারও ঠিক একই অবস্থা হবে। এরপর খুনিটি যেন ম্যাডি কোনোভাবেই গাড়ি নিয়ে পালাতে না পারে সেজন্য তার গাড়ির চাকার সব হাওয়া বের করে দেয়। এসব ভয়ঙ্কর কাণ্ড দেখে ম্যাডির বুকের ভেতরে ভয় আর শতগুণে বেড়ে যায়। সে কোনো উপায় না পেয়ে নিজের ব্যাগ থেকে একটা লিপস্টিক বের করে জানালার কাচের উপর বড় বড় অক্ষরে লিখে দেয়, আমি তোমার চেহারা দেখিনি, আর এই ব্যাপারে আমি কখনো কাউকে কিছুই বলবো না। আমার বয়ফ্রেন্ড একটু পরে বাড়িতে চলে আসবে, তুমি দয়া করে এখনই চলে যাও। আসলে ম্যাডির কোনো বয়ফ্রেন্ড না থাকলেও সে খুনিকে ভয় দেখানোর জন্য এই মিথ্যাটা বলেছিল, কিন্তু এই সাইকো খুনিকে আর এত সহজে ভয় পাওয়ার পাত্র? সে উল্টো ম্যাডিকে চমকে দিয়ে নিজের মুখের মুখোশটা খুলে তার আসল চেহারাটা দেখায়। সে ম্যাডির ঠোঁটের ভাষা বুঝে ইশারায় বলে, আমি চাইলে এখনই এই ঘরের ভেতরে ঢুকে তোমাকে এক কোপে খুন করতে পারি, কিন্তু সেটা আমি করছি না। আমি চাই তুমি ভয় ছটফট করো। যখন তোমার মৃত্যুর সময় আসবে তখন তুমি নিজের যন্ত্রণায় ছটফট করতে করতে আমার কাছে এসে বলবে, প্লিজ আমাকে মেরে ফেলো।
আপাতত সেই সময়টা আসা পর্যন্ত তুমি নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাও। ম্যাডি কানে না শুনতে পেলেও খুনির ঠোঁটে নড়াচড়া স্পষ্ট বুঝতে পারে যে এই নিষ্ঠুর লোকটা তাকে কতটা ভয়ঙ্কর চ্যালেঞ্জ দিয়েছে। কিন্তু এরকমের একটা অসম্পূর্ণ অচেনা লোক কেনই বা তাকে খুন করতে চায়? আর এমন পরিস্থিতিতে তার এখন কী করা দরকার? তার মাথায় আর কিছু কাজ করছিল না। তবুও সে নিজের সবটুকু সাহস এক করে একটা ধারালো ছুরি আর একটা হাতুড়ি নিয়ে পেছনের দরজার পাশে এসে ওত পেতে বসে থাকে। তার প্ল্যান ছিল সুযোগ বুঝে এই দরজা দিয়ে বের হয়ে জোনাসের মতো স্পিডবোট না হলেও পায়ে হেঁটে জঙ্গলের দিকে পালিয়ে যাবে। ঠিক তখনই ম্যাডি বুঝতে পারে যে পেছনের কাচের দরজার ওপাশে কেউ যেন টোকা দিচ্ছে। সে চমকে উঠে পেছনের দিকে তাকাতেই দেখতে পায় তার প্রতিবেশী বান্ধবী সারা রক্তাক্ত মৃতদেহটা কাচের উপরে ঝুলছে। আসলে ওই সাইকো খুনিটি সারার হাতটা ধরে সেটা দিয়ে দরজায় টোকা দিচ্ছিল। কিছুক্ষণ আগেও যার সঙ্গে মনের আনন্দে আড্ডা দিচ্ছিল তাকে এভাবে পশুর মতো মৃত অবস্থায় দেখে তার সে সাহসটুকু উড়ে যায়। সে ভয়ের চোটে রুমের এক কোনায় গিয়ে কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে এই সাইকো লোকটা যাকে সামনে পাচ্ছে তাকেই শেষ করে দিচ্ছে। আজ হয়তো সেও সারার মতো খুন হয়ে যাবে, আর দুনিয়ার কেউ কখনো জানতে পারবে না যে কে আসলে তাকে মারল। হঠাৎ করে কাঁদতে কাঁদতে ম্যাডির চোখ যায় ঘরের টেবিলে রাখা তার গাড়ির চাবির দিকে। সে মনের ভেতরে কিছুটা সাহস সঞ্চার করে চাবিটা হাতে নেয়। সে একটা ফোন দিয়ে আটে। কোনোভাবে খুনিটাকে গাড়ির দিকে ব্যস্ত রেখে সে সারার পকেটে থাকা ফোনটা নিজের কাছে নিয়ে নেবে। ভয়ে জমে যাওয়া ম্যাডি কিছুটা সাহস নিয়ে আস্তে করে জানালাটা খোলে এবং রিমোট দিয়ে তার গাড়ির সিকিউরিটি অ্যালার্মটা অন করে দেয়। সাথে সাথে মধ্যরাতে নিঝুম জঙ্গলের মধ্যে গাড়ি থেকে বিকট শব্দে হর্নের আওয়াজ আসতে শুরু করে। অ্যালার্মের এই বিকট শব্দ বন্ধ করার জন্য খুনিটি বাধ্য হয়ে দৌড়ে গাড়ির দিকে যায় এবং গাড়ির কাঁচ ভেঙে ওই তার কাটার চেষ্টা করে। তাকে ওদিকে ব্যস্ত দেখে এই সুবর্ণ সুযোগে ম্যাডি পেছনের দরজা দিয়ে সাবধানে বের হয়ে সারা লাশের পকেট থেকে তার ফোনটি খোঁজার আপ্রাণ চেষ্টা করে। ফোনটি পেলে অন্তত সে বাইরের দুনিয়ায় কাউকে তার বিপদের কথা জানাতে পারবে। কিন্তু সে ফোনটা পাওয়ার আগেই খুনিটি দূর থেকে তাকে দেখে ফেলে এবং হিংস্র গতিতে দৌড়ে এসে ম্যাডিকে ধরার আপ্রাণ চেষ্টা করে। ওদিকে খুনিকে নিজের দিকে আসতে দেখে ম্যাডি ছিটকে ঘরের ভেতরে ঢুকে দ্রুত জানালাটা বন্ধ করে দেয়। কিন্তু একটু দেরি হয়ে যাওয়ায় জানালাটি পুরোপুরি লক হয়ে যায় না। খুনিটি নিচের দিক থেকে হাত গলিয়ে জানালাটা শক্ত করে ধরে ফেলে এবং ওটা খোলার চেষ্টা করে। ঠিক তখনই ম্যাডি তার পাশে রাখা সেই হাতুড়িটা দেখতে পায়। সে আর এক সেকেন্ডও না ভেবে হাতুড়িটা তুলে নিয়ে খুনির ওই জানালার হাতের উপরে সজোরে মস্ত বড় একটা আঘাত করে। হাতুড়ির এই প্রচণ্ড চোটের কারণে খুনির হাতে মারাত্মকভাবে জখম হয়ে যায়। সিনেমার শুরু থেকে এই প্রথমবার ম্যাডি উল্টো এই সাইকো কিলারকে নিজের শক্তিতে ভয় দেখাতে সক্ষম হয়। তখন খুনিটি রেগে গিয়ে নিজের পকেট থেকে সারার ফোনটি বের করে ম্যাডিকে দেখায়, যা দেখে ম্যাডি বুঝে যায় যে খুনিটি সারার ফোন আগে থেকে নিজের পকেটে ঢুকিয়ে রেখেছিল। এরপর খুনিটি ফোনটা পাশে ছুঁড়ে ফেলে দিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে সারার কান থেকে তার সোনার দুলটা টেনে ছেড়ে নেয়। খুনিটি সারাকে মনে করে দিয়ে ম্যাডিকে মানসিকভাবে একদম দুর্বল আর একা করে দেওয়ার জন্য চেষ্টা করছিল। ম্যাডি তখন কী করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। নিজেকে তার ভীষণ অসহায় লাগছিল। সে কোনো উপায় না পেয়ে চুপচাপ রান্নাঘরে গিয়ে এক কোণায় লুকিয়ে পড়ে। ওদিকে সাইকো খুনিটি বাড়ির চারদিকে ঘুরে ঘুরে হন্য হয়ে ম্যাডিকে খুঁজতে থাকে। একসময় খুনিটি বাড়ির পেছনের দিকে চলে গেলে ম্যাডি এই সুযোগে সামনের দরজা দিয়ে খুব সাবধানে বাইরে বেরিয়ে আসে। কিন্তু কিছুটা সামনে আসতে সে আবারও খুনিকে দেখতে পায় এবং প্রাণভয় দ্রুত সিঁড়ির নিচে একটা খালি জায়গায় গুটিসুটি মেরে লুকিয়ে পড়ে। খুনিটি যখন খুঁজতে খুঁজতে ঠিক ওই সিঁড়ির উপরে এসে দাঁড়ায় তখন ভয়ের কারণে তার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু খুনিটি ম্যাডিকে সেখানে না পেয়ে আবারও পেছনের দিকে চলে যায়। এই সুযোগে ম্যাডি জঙ্গল লক্ষ্য করে দৌড়ে পালাতে গেলেই খুনি পেছন থেকে তার দিকে মস্ত বড় এক তীর নিক্ষেপ করে। ভাগ্য ভালো যে তীরটি ম্যাডির গায়ে না লেগে পাশের একটা গাছে গিয়ে সোজা বেঁধে যায়। ম্যাডি আর অন্য কিছু না ভেবে উল্টো দ্রুত ঘরের ভিতরে ঢুকে যায় এবং দরজাটা লক করে দেয়। ভয়ে তার বুক দূর দূর করে কাঁপছিল, কিন্তু ভয়ের পাশাপাশি ওই লোকটার উপরে তার প্রচণ্ড রাগ হচ্ছিল। ম্যাডি তখন ঘর থেকে সোজা দোতলায় উঠে পড়ে এবং একটা টর্চ হাতে নিয়ে কোনো রকমের শব্দ না করে ছাদের ভেন্টিলেটর দিয়ে বাইরে বের হয়। সে ছাদের উপরে একটু সামনে হেঁটে গিয়ে খুনিকে বিভ্রান্ত করার জন্য হাতে থাকা টর্চটা অন করে জঙ্গলের দিকে ছুঁড়ে মারে। খুনিটি ওদিকে আলো নড়াচড়া আর শব্দ পেয়ে মনে করে ম্যাডি হয়তো পালাচ্ছে, তাই সে দৌড়ে সেদিকে যায়। এই সুযোগে ম্যাডি ছাদ থেকে নিচে নামার চেষ্টা করে, কিন্তু পরক্ষণে চতুর খুনিটি ম্যাডির এই পরিকল্পনাও ধরে ফেলে। সে চট করে কাছাকাছি এসে নিচ থেকে সরাসরি ম্যাডির উপরে তীর নিক্ষেপ করে, যা এবার আর মিস হয় না। তীরটি সোজাসুজি এসে ম্যাডির পায়ে গেঁথে যায়। তীব্র ব্যথায় ম্যাডি ছাদের উপরে পা চেপে শুয়ে পড়ে। খুনিটি তখন ম্যাডিকে জ্যান্ত ধরার জন্য মই বেয়ে উপরে উঠতে শুরু করে, কিন্তু ম্যাডি এই যন্ত্রণার মাঝেও সুযোগ বুঝে খুনির হাত থেকে ধনুকটি কেড়ে নেয় এবং তাকে প্রচণ্ড এক ধাক্কা দিয়ে ওপর থেকে সোজা নিচে ফেলে দেয়। তখনই সেই তীর ধনুক সাথে নিয়ে জানালা দিয়ে আবারও ঘরের মধ্যে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে ম্যাডি দেখে
পা দিয়ে তীরটি ঢুকে যাওয়ায় তার শরীর থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হচ্ছিল। সে ক্ষতস্থানে তাড়াতাড়ি একটা কাপড় শক্ত করে বেঁধে নিয়ে কোনো রকমের রক্ত পড়া বন্ধ করতে চেষ্টা করে। সে ছাদ থেকে কেড়ে আনা ধনুকের সাথে তীরটি ফিট করার অনেক চেষ্টা করছিল, যাতে খুনি ভেতরে এলে হামলা করতে পারে। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সে এতটাই দুর্বল হয়ে পড়ছিল যে কোনোভাবেই ওটা পেরে উঠছিল না। আর জানালার ওপাশ থেকে খুনিটি ম্যাডির এই অসহায় অবস্থা দেখছিল আর খিলখিল করে হাসছিল। ঠিক তখনই সেখানে আগমন ঘটে সারার বয়ফ্রেন্ড জনের। আসলে জন তার বান্ধবী সারাকে নিজের বাড়িতে না পেয়ে তাকে খুঁজতে খুঁজতে ম্যাডির বাড়ির দিকে আসে। সারাকে খোঁজার জন্য সে এসে দেখতে পায় পুরো বাড়ির ভেতরটা একদম অন্ধকার। সে তখন দরজায় জোরে জোরে নক করতে শুরু করে। দরজার কাছে আসতেই জন লিপস্টিক দিয়ে ম্যাডির লেখা সেই টেক্সটটাও দেখতে পায়, কিন্তু সেখানে আসলে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এদিকে মানুষের গলার আওয়াজ পেয়ে সাইকো খুনিটি চট করে নিচে চলে আসে এবং নিজেকে একজন পুলিশ অফিসার হিসেবে দাবি করে। খুনিটি জনকে একটা বানানো গল্পে ফেদে বলে, আসলে এই বাড়ি থেকেই একটু আগে পুলিশের ইমার্জেন্সি নম্বরে একটা ফোন করা হয়েছিল। আমি পুলিশ হিসেবে এখানে পৌঁছানো মাত্রই কেউ একজন আমার উপরে অতর্কিত হামলা চালায়। আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেলি আর একটু আগেই আমার জ্ঞান ফেরে। তখন আমি আমার ওয়্যারলেস ফোন আইডি কোনো কিছু সাথে পাইনি। আর ওই বিপজ্জনক আক্রমণকারী সম্ভবত এখনও বাড়ির ভিতরেই লুকিয়ে আছে। জনকে পুরোপুরি বোকা বানানোর জন্য খুনিটি তখন জনের কাছ থেকে নিজের ফোনটি চেয়ে নেয় এবং পুলিশের নম্বরে ফোন করার ভান করে। খুনি এই নাটকটি এই কারণেই করছিল কারণ সে ভালো করে জানত জনের মতো লম্বা আর শক্তিশালী লোকের সঙ্গে সে শক্তিতে কোনোভাবেই পেরে উঠবে না। কথা শেষ হলে জন যখন খুনির কাছে তার ফোনটি ফেরত চায়, তখন খুনি তার পকেট থেকে ফোনটি বের করার সময় অসাবধানতাবশত পকেট থেকে সারা সেই সোনার কানের দুলটি মাটিতে পড়ে যায়। মাটিতে পড়া দুলটি দেখা মাত্রই জনের ভেতরে খটকা লাগে এবং তীব্র সন্দেহ হয়। সে তখন একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারে যে এই লোকটা কোনোভাবেই পুলিশ হতে পারে না। নিশ্চয়ই এখানে মস্ত বড় কোনো ঝামেলা আছে। তবে জন মুখে কিছু প্রকাশ না করে বুদ্ধি খাটায়। সে খুনিকে বলে, এই সিঁড়ির নিচে বাড়ির একটা অতিরিক্ত চাবি লুকানো আছে, তুমি ওখানটা একটু চেক করো তো। আর খুনি সিঁড়ির নিচে ঝুঁকতেই জন নিচ থেকে একটা ভারী পাথর তুলে নিয়ে খুনির দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। জন যখনই পাথর উঁচিয়ে সাইকো খুনির মাথায় আঘাত করতে যাবে, ঠিক তখনই ম্যাডি ঘরের ভেতর থেকে কাচের দরজায় জোরে জোরে ধাক্কা দিয়ে জনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। জন চমকে উঠে ঘরের দিকে তাকাতেই খুনি সেই সুযোগে জনের গলায় ধারালো ছুরি বসিয়ে দেয়। জনের গলা দিয়ে রক্ত বের হতে শুরু করে এবং ম্যাডির একটা ভুলের কারণে তার বাঁচার সে সুযোগটাও হাতছাড়া হয়ে যায়। কিন্তু জন এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। সে তার শরীরের সর্বশক্তি দিয়ে খুনিটির গলা চেপে ধরে এবং ম্যাডিকে ইশারায় পালিয়ে যেতে বলে। ম্যাডি আর দেরি না করে অন্য পাশের একটা দরজা দিয়ে বাইরের জঙ্গলের দিকে ছুটে যায়, কিন্তু কিছুটা যেতেই খুনি তাকে ধরে ফেলে এবং পাথর দিয়ে মাথায় কয়েকবার আঘাত করায় ম্যাডির সঙ্গে সঙ্গে মারা যায়। পরক্ষণে ম্যাডি চোখ মেলে দেখতে পায় যে সে ঘরের ভেতরে জীবিত বসে আছে। আসলে একটু আগে তার মারা যাওয়ার পুরো বিষয়টা ছিল তার নিজের মনের মধ্যে হ্যালুসিনেশন। ম্যাডি তার উপন্যাসে যেভাবে হরেক রকমের এন্ডিং বা সমাপ্তির কথা চিন্তা করে রাখত, ঠিক একইভাবে বাস্তবেও সে নিজের অবধারিত শেষ পরিণতির কথা হ্যালুসিনেট করছিল। সে নিজের মনে হিসাব করছিল যে সে যদি এখন চোট নিয়ে জঙ্গলের দিকে পালিয়ে যায়, তবে দৌড়াতে না পেরে খুনির হাতে তাকে ধরা পড়তে হবে, মারা যাবে। যদি সকাল পর্যন্ত ঘরের ভেতরে অপেক্ষা করে, তবে পা থেকে অনবরত ব্লিডিং বা রক্তক্ষরণ শুরু হবে। আর যদি কোনো গোপন জায়গায় লুকিয়ে থাকে আর খুনি তাকে খুঁজে পেয়ে যায়, তবে তো সব শেষ। ম্যাডি তখন নিজের সঙ্গে নিজেই কথা বলতে শুরু করে। তার মনে হতে থাকে সে যেন নিজের লেখা কোনো উপন্যাসের শেষ পাতায় আটকে আছে, যেখান থেকে বের হওয়ার আর কোনো পথ নেই। চারদিকে সব রাস্তা বন্ধ দেখে সে নিজের মৃত্যু ছাড়া আর কিছুই চিন্তা করতে পারছিল না। কিন্তু তখনই তার মাথায় একটা বুদ্ধি খেলে যায়। যদি বাঁচার সব রাস্তা বন্ধ হয়ে যায়, তবে নিজের বুদ্ধি ঠেকানোর একটাই উপায় আছে, আর তা হলো নিজে খুন হওয়ার আগেই ওই খুনিটাকে খুন করা। ওদিকে বাইরে জনকে নৃশংসভাবে খুন করার পর খুনিটি ম্যাডি সেই পোষা বিড়ালটাকে ধরে ফেলে এবং তাকে মারার জন্য গলায় ছুরি বসায়। ঠিক তখনই ম্যাডি ঘরের ভেতর থেকে খুনিকে লক্ষ্য করে ছাদ থেকে কেড়ে আনা সেই তীরটি নিক্ষেপ করে। তীরটি সরাসরি খুনির বুকে গিয়ে বেঁধে যায়। খুনি প্রচণ্ড রেগে গিয়ে তীরের আঘাত নিয়ে ম্যাডিকে ধরার জন্য দৌড়ে আসে। খোঁড়া পা নিয়ে ম্যাডি কোনো রকমের ভাবে ঘরের ভিতরে ঢুকে যায়, কিন্তু দেখতে পায় ধনুকের বাকি তীরটা বাইরেই পড়ে আছে। সে ভাবে তীরটা হাতে পেলে খুনিকে আরেকবার আক্রমণ করা যাবে, তাই সে ওটাকে নেওয়ার জন্য হাত বাড়ায়। কিন্তু এর মাঝেই খুনি দরজায় এসে পৌঁছে যায়
এবং ম্যাডির একটা হাত দরজায় চিপায় আটকা পড়ে। খুনি তখন ম্যাডির ওই আটকে থাকা হাতের উপরে বুট জুতা দিয়ে একের পর এক সজোরে আঘাত করতে শুরু করে। খুনি চাইলেই ম্যাডিকে সেখানে হত্যা করতে পারত, কিন্তু এই সাইকো কিলারদের একটা স্বভাব হলো তারা ভিকটিমদের হুট করেই মারে না। মারার আগে তাদেরকে প্রচণ্ড রকমের মৃত্যুভয় দেখানো হয় এবং তাদের বেঁচে থাকার আকুতি দেখে এক ধরনের পৈশাচিক আনন্দ পায়। ম্যাডি কোনো রকমের তার রক্তাক্ত হাতটা ঘরের ভেতরে টেনে নিয়ে মেইন দরজাটা লক করে দেয়। প্রচণ্ড ব্যথায় আর যন্ত্রণায় ম্যাডি এবার মারাত্মক ক্ষিপ্ত হয়ে যায়। সে খুনিকে অবাক করে দিয়ে নিজের রক্তাক্ত চোখে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে এবং নিজের হাত থেকে পড়া রক্ত দিয়ে দরজার কাছে বড় বড় লিখে দেয়, যদি তুমি আমাকে ভয় না পেয়ে থাকো তবে ঘরের ভেতরে এসে আমাকে হত্যা করে দেখাও। ম্যাডির এই ওপেন চ্যালেঞ্জ দেখে খুনি নিজেও প্রচণ্ড রেগে যায়। সে একটা লোহার রড নিয়ে মেইন কাচের দরজায় ভাঙার চেষ্টা করে। ওদিকে ম্যাডি বুঝতে পারে যে তার সময় ঘনিয়ে এসেছে। সে ল্যাপটপটি অন করে উপন্যাসের শেষ পাতায় এই খুনির পুরো চেহারা আর দেহের নিখুঁত বর্ণনা লিখে দেয়। এরপরে নিজের বাবা, মা আর বোনের কাছে বিদায় নিয়ে শেষ লেখাটা লিখে রাখে, ডাইং ফাইটিং, অর্থাৎ আমি যুদ্ধ করতে করতেই মারা গেছি, কাপুরুষের মতো পরাজয় বরণ করিনি। সেটা এই জন্য লিখে রাখে যে যাতে পুলিশ এসে ল্যাপটপ চেক করলে যেন তাদের হত্যাকারীর পরিচয় পাওয়া যায়। খুনি যখন সামনের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল, ম্যাডি তখন পেছনের রুমে গিয়ে শান্ত হয়ে অপেক্ষা করতে শুরু করে। একটু পরে খুনি সামনের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং পেছনের রুমে এসে ম্যাডিকে ছুরি দিয়ে আঘাত করতেই যাবে, কিন্তু ম্যাডি আগে থেকেই তৈরি ছিল। খুনি আঘাত করা ঠিক আগ মুহূর্তেই ম্যাডি উল্টো ঘুরে তার হাতে থাকা ছোট্ট ছুরিটা দিয়ে খুনির পায়ে সজোরে আঘাত করে। খুনি যন্ত্রণায় চিৎকার করে ওঠে। সেই সুযোগে ম্যাডি ওখান থেকে বেরিয়ে সোজা রান্নাঘরে চলে আসে। খুনি রক্তাক্ত পানিয়ে ম্যাডিকে খুঁজতে খুঁজতে রান্নাঘরে সে দেখতে পায় ম্যাডি শান্ত হয়ে এক কোনায় বসে আছে। খুনি ম্যাডিকে ছুরি দিয়ে শেষ আঘাত করতেই গেলে ম্যাডি চট করে নিচে ঝুঁকে টেবিলের নিচে থাকা মশা মারার কেমিক্যাল স্প্রে খুনির চোখে মুখে ছিটিয়ে দেয়। তীব্র কেমিক্যালের কারণে খুনির চোখ দুটো মারাত্মকভাবে জ্বলতে শুরু করে এবং সে অন্ধকারের মতো হাতড়াতে শুরু করে। ঠিক তখনই ম্যাডি রান্নাঘরে সেই টেবিলে রাখা বিকট শব্দের ফায়ার অ্যালার্মটি ফুল ভলিউমে অন করে দেয়, যা আমরা সিনেমা শুরুতেই দেখেছিলাম। ফায়ার অ্যালার্মের সেই কান ফাটানো আওয়াজে কানে খাটো হয় ম্যাডির তেমন কোনো সমস্যা ছিল না, কিন্তু সাধারণ মানুষ হয় সেই সাইকো খুনি এত বিকট আওয়াজ সহ্য করতে পারছিল না। সে দুই কানে হাত দিয়ে যন্ত্রণায় ছটফট করতে শুরু করে এবং তার হাত থেকে স্বাদের ছুরিটা মাটিতে পড়ে যায়। ম্যাডি আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে মাটিতে পড়ে যাওয়া সেই ছুরিটা লুফে নেওয়ার জন্য সামনের দিকে হাত বাড়ায়। ঠিক তখনই খুনিটি সামলে উঠে ম্যাডিকে জোরালো এক ধাক্কা দিয়ে মেঝের উপরে ফেলে দেয়। এরপর সে ম্যাডির উপরে চড়ে বসে এবং একের পর এক আঘাত করতে শুরু করে। ম্যাডি বাঁচার জন্য খুনির হাতে কামড় দিয়ে ওখান থেকে উঠে যাওয়ার আপ্রাণ চেষ্টা করে, কিন্তু একজন শক্তিশালী পুরুষের সঙ্গে সে কোনোভাবেই পেরে উঠছিল না। এবার খুনি নিজের দুই হাত দিয়ে সজোরে ম্যাডির গলা চেপে ধরে। ম্যাডি আর বিন্দুমাত্র শ্বাস নিতে পারছিল না। অক্সিজেনের অভাবে তার হাত পা আস্তে আস্তে একদম অবশ হয়ে আসছিল। ম্যাডি বুঝতে পারে যে হয়তো তার মৃত্যুর সময় চলে এসেছে। এই চরম মুহূর্তে তার চোখের সামনে মা, বাবা আর ছোট বোনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো ভেসে ওঠে। ওদিকে সাইকো খুনিটি মেয়েটিকে কোনোভাবেই ছাড়ছিল না। সে নিজের সর্বশক্তি দিয়ে তার গলা টিপে ধরছিল। ম্যাডি নিজে মনে মনে বুঝে যায় যে তাকে এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সে তার জীবনের শেষ নিঃশ্বাসগুলো নিচ্ছিল। তবে একদম শেষ মুহূর্তে অবশ হয়ে আসা হাত দিয়ে সে ফ্লোরের উপরে হাত বুলিয়ে খোঁজার চেষ্টা করে যে মারার মতো কিছু পাওয়া যায় কিনা। আর ঠিক তখনই অলৌকিকভাবে ম্যাডি তার হাতের কাছে বোতলের ছিপি খোলার একটা ধারালো যন্ত্র খুঁজে পায়। সে আর এক সেকেন্ডও সময় নষ্ট করে না। শরীরের সে শক্তিটুকু এক করে ওই ধারালো যন্ত্রটা দিয়ে সরাসরি খুনির গলায় এক মস্ত আঘাত করে। যন্ত্রটা খুনির গলা এফোর করে দেয় এবং কিছুক্ষণের মধ্যেই সেই সাইকো খুনিটি ছটফট করতে করতে চিরকালের জন্য মৃত্যুবরণ করে। খুনি মারা যাওয়ার পর ম্যাডি অনেক কষ্টে একটা লম্বা শ্বাস নেয়। তার মনে হচ্ছিল যেন নির্ঘাত মৃত্যুর হাত থেকে এক নতুন জীবন ফিরে পেয়েছে। সে ধীর পায়ে খুনি লাশের কাছে যায় এবং তার পকেট থেকে নিজের ফোনটি বের করে পুলিশের ইমার্জেন্সি নম্বরে ফোন করে। এরপর সে কাঁপতে কাঁপতে ঘরের বাইরে সে সিঁড়িতে শান্ত হয়ে বসে থাকে। ওদিকে ঘরের ভেতরে খুনি নিথর রক্তাক্ত দেহ আর বাইরে পড়ে আছে জন এবং সারার লাশ। কিছুক্ষণের মধ্যে সেখানে পুলিশ উপস্থিত হয় আর পরক্ষণেই তারা দেখতে পায় ভোরের আলোয় ম্যাডির মুখে এক অপূর্ব বিজয়ের হাসি। মুভিটি এখানে শেষ হলেও পরিচালক আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে কঠোর মনোবল আর সদিচ্ছা থাকলে মানুষ অসাধ্যকে সাধন করতে পারে। তাই তো ম্যাডি তার দুর্বলতাকে বড় করে না দেখে নিজের শক্তিকে কাজে লাগিয়ে নিশ্চিত মৃত্যুকে জয় করে এসেছে।